বামেদের মিছিলে আরশোলারা এক হয়ে লড়াই করে ভবিষ্যতে কি এই রাজ্যে নতুন কোনো শক্তি তৈরি করতে চাইছে বামেরা? দেখুন, এই রাজ্য বলে না, গোটা দেশেই ককরোচ জনতা পার্টি, বেসিক্যালি ককরোচ জনতা পার্টি তো কোনো পলিটিক্যাল পার্টি নয়। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা কথা বলেছিলেন, যে কথাটা অনেককে খুব দুঃখ দিয়েছিল, আহত করেছিল। আমরা সবসময় চাই জুডিশিয়ারি মানুষের, বিশেষ করে যুব সমাজের প্রশ্ন করার অধিকারকে উৎসাহ দিক, পাহারা দিক, উৎসাহ দিক। তার বদলে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এমন একটা কথা বললেন যে মানে সচেতন যুব সমাজ, যারা একটা গণতন্ত্রের সবচেয়ে বড় সম্পদ, তারাই যেন গণতন্ত্রের সবচেয়ে বড় দুশ্চিন্তা, এরকম একটা কথা বললেন। এবং অনেক আমাদের দেশে এরকম একটা ছিল যে কোর্ট কিছু বলে দিলে তারপরে কেউ কথা বলার সাহস পেত না, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হয়তো দেশের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন মানুষ, এই কথাটা বলার পরে যুব সমাজ ভয় পেয়ে যাওয়ার বদলে তারা ওই কথাটাকেই প্রতিবাদের একটা স্লোগান বানিয়ে নিল। এবং যুব সমাজ একটা ব্যানারে, একটা নামে, কার্যত একটা প্যারোডিতে তারা সমবেত হলো এবং তারা রাস্তায় নামলো। এটা বাংলা বলে নয়, গোটা দেশে আপনারা দেখেছেন, যখন সিজেপি যখন যন্তর মন্তরে ধর্না শুরু করলো, প্রথম দিন থেকে ওখানে ঐশী ছিল, আমাদের তরুণ কমরেডরা ওখানে ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে তারা, আইসার তরুণ কমরেডরা ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছে, সব কিছু করেছে। সুতরাং এই বাংলাতেও যখন আমরা এই লড়াইয়ে ডাক দিয়েছি, তখন সিজেপির পক্ষ থেকেও বলা হয়েছে আমরাও এই লড়াইয়ে থাকবো। পরবর্তীকালে যখন পুলিশের পক্ষ থেকে দমনপীড়ন করা হয়েছে, তখন আসাম, বিহার, দিল্লির পাশাপাশি বাংলারও যাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনপীড়ন না হয়, তার জন্য সিজেপির নেতারা তারা আওয়াজ তুলেছেন। সুতরাং যুব সমাজের মধ্যে এই ঐক্য, এটা একটা স্বাভাবিক, এটা একটা সময়ের দাবি ছিল এবং সেটাই হওয়ার ছিল, সেটাই হয়েছে। এই আরশোলাদের দ্বারা কি কোথাও বাংলায় উপকৃত হচ্ছে বামেরা? তো ভেবে দেখিনি এখনো পর্যন্ত, আবার ভোট হলে বুঝতে পারবো। তবে এইটুকু বলতে পারি যে মানে বাংলারও যৌবনের একটা বড় অংশ যে মোদি বিরোধী, বিজেপি বিরোধী, সেইটা গত কয়েকদিনের লড়াইতে রিঅ্যাসিওর্ড হলো। এইটা একটা উৎসাহব্যঞ্জক তো বটেই। এবং গোটা দেশ জুড়ে দেখুন, বাংলা তো কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। গোটা ভারতের মানুষ যখন 2029-এ ভোট দেবেন, তার সঙ্গে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার যুব সমাজও থাকবে। পশ্চিমবাংলার যুব সমাজের একটা বড় অংশ যে গোটা দেশ জুড়ে চলা বিজেপি বিরোধী ন্যারেটিভের সঙ্গে একমত হচ্ছে এবং গলা মেলাচ্ছে। এইটা আমাদের কাছে একটা উৎসাহের কারণ, বা একটা পজিটিভ একটা ডেভেলপমেন্ট তো বটেই। এই আন্দোলনের ফলে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি যে পদক্ষেপগুলো করলো, কেন্দ্রে যদি আমরা দেখি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হলো, সার্বিক ভূমিকা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আপনাদের মনে আছে কিছুদিন আগেই, গত সপ্তাহের ঘটনা খুব সম্ভবত, মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ একটা মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা হলো। একজন লেভেল ক্রসিংয়ের গার্ড, সে মদের নেশায় চুর, নিজের হুঁশে নেই, সে লেভেল ক্রসিংটাকে খোলা রাখলো এবং 3টে নিরীহ বাচ্চা, তারা ক্রসিংটা পার হতে গিয়ে ওই মদের নেশায় চুর গার্ডের গাফিলতিতে তারা রেল লাইনে কাটা পড়ে মারা গেল, বাবা মার কোল খালি করে চলে গেল। তারপরে আমরা ভিডিও দেখলাম, সেই গার্ডকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তখনও তার মদের নেশায় হুঁশ নেই কোনো। আমরা চাই এ সারা জীবন, এ তো ইচ্ছে করে মানেনি বাচ্চাগুলোকে, কিন্তু এর নেশায় চুর থাকার কারণে এই যে 3টে মায়ের কোল খালি হয়ে গেল, 3জন মায়ের 3টে বাচ্চা এইভাবে মারা গেল, তার শাস্তি এ যেন সারা জীবন জেলে থেকে পাক। এবার বলুন তো, ক্ষমতার নেশায় চুর ধর্মেন্দ্র প্রধানের জন্য 2021 সাল থেকে আজকে পর্যন্ত যে 91 জন বাচ্চা তারা আত্মহত্যা করলো আমাদের দেশে, বাবা মার কোল খালি করে। মদের নেশায় চুর হয়ে থেকে কেউ যদি বাচ্চাদের মৃত্যুর কারণ হয়, তার শাস্তি হবে। ক্ষমতার নেশায় চুর থাকা ধর্মেন্দ্র প্রধান, তার গাফিলতিতে 91টা বাচ্চার প্রাণ গেল, তার কোনো শাস্তি হবে না, তাকে কেউ প্রশ্নও করতে পারবে না, কোনো অ্যাকাউন্টেবিলিটি চাওয়া যাবে না। মোদির সরকারকে এটা বুঝতে হবে, ওদেরকে এটা ঘাট ধরে বুঝতে বাধ্য করতে হবে যে আমি একটা ভোটে জিতেছি মানে এই নয় যে 5 বছর আমি প্রশ্নহীনভাবে দেশ চালাবো। 5 বছরের প্রত্যেকটা দিন মানুষের প্রশ্নের উত্তর দিয়ে নিজের অ্যাকাউন্টেবিলিটি, নিজের দায়বদ্ধতা প্রমাণ করেই আমাকে ক্ষমতায় থাকতে হবে। রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, রেলমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না কেন? না, রেলমন্ত্রী আইআইটিয়ান। ওমা দেখেছো, করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রেলমন্ত্রী কীরকম রেল লাইনের ধারে চেয়ার পেতে বসে থেকে রিলিফ ত্রাণ পরিচালনা করলো। আরে ভাই, অ্যাক্সিডেন্টের পরে রেলে কাটা পড়া মৃতদেহকে ওখান থেকে সরানোর জন্য দেশের রেলমন্ত্রী নিয়োগ করা হয়, নাকি বিনা অ্যাক্সিডেন্টে যাতে ভালো করে রেলটা চলে তার জন্য দেশের রেলমন্ত্রী নিয়োগ করা হয়? দিল্লি স্টেশনে এতগুলো মানুষের রেলের খালি রং অ্যানাউন্সমেন্টের জন্য এত শয়ে শয়ে মানুষের স্ট্যাম্পিড হয়ে পায়চাপা পড়ে প্রাণ চলে গেল, রেলমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রশ্ন করা যাবে না? না, আমাদের রেলমন্ত্রী মহাপুরুষ, উনি হচ্ছেন আইআইটিয়ান। নীতিন গাডকারি, ওর ছেলের কাটা তেলের ব্যবসা, তেলের নাম করে আখের রস বেচছে লোককে। গোটা দেশ জুড়ে বাইক চালায় যারা, স্কুটার চালায় যারা, প্রাইভেট গাড়ি, হয়তো টাকা জমিয়ে জমিয়ে, এটা মধ্যবিত্ত স্বপ্ন, ইনস্টলমেন্ট দিয়ে একটা প্রাইভেট গাড়ি কিনেছে। প্রত্যেক দিন যারা আজকের দিনে বাইক, স্কুটার, এগুলো আজকের দিনে, এবং গাড়ি আজকের দিনে কিছু মানুষের
একটা এমপ্লয়মেন্টেরও একটা বিষয়, মানে আজ যারা ডেলিভারির কাজ করছে, বিভিন্ন অ্যাপ সার্ভিসের কাজ করছে, তাদের কাছে বাইক স্কুটারটা হচ্ছে তাদের একটা এমপ্লয়মেন্টের জায়গা। নষ্ট হয়ে যাচ্ছে, নিতিন গাডকারিকে প্রশ্ন করা যাবে না। উনি উনি ক্ষমতায় বসে থেকে নিজের ছেলের কাটার তেলের ব্যবসাকে প্রমোট করার জন্য গোটা দেশ জুড়ে গাড়ির তেলে আখের রস মেশাবেন। সুতরাং এই যে যুব সমাজ মোদিকে ঘাট ধরে বাধ্য করাতে পেরেছে, এমনকি আমি বলছি এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কাজটা 15 বছর আমরা বিরোধী রাজনৈতিক দল করতে পারিনি, তা আরজি করের আন্দোলনকারীরা করে দেখিয়েছিল, পুলিশ কমিশনারকে সরাতে বাধ্য করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেরকম 15 বছর মোদির জমানায় যে কাজ ভারতের বিরোধী দল করতে পারেনি, কোনো বিরোধী দল, আমি নিজের দলকে ধরেও বলছি, সেই কাজ করেছে ভারতের যুব সমাজ। তারা মোদিকে বাধ্য করেছে তার মন্ত্রীকে রিজাইন করাতে, মন্ত্রীকে সরাতে। সুতরাং এই যে মোদিকে এটা মনে করিয়ে দেওয়া হলো গণতন্ত্রের এই সহজ নিয়মটা, যে ভাই তুমি ক্ষমতায় এসছো মানে তুমি ভোটে জিতে এসছো, তুমি যুদ্ধে জিতে আসোনি, তাই তুমি রাজা হয়ে আসোনি, তুমি সেবক হয়ে এসছো। এইটা যে মনে করিয়ে দেওয়া হলো, মনে করতে বাধ্য করা হলো, এটা আমাদের বিরাট সাফল্য। আচ্ছা, এই সিজেপির যে আন্দোলনটা দিল্লিতে এতদিন ধরে হলো, সেখানে প্রথমের দিকে মুখ ছিলেন সোনাম ওয়াংচুক, অন্তত তাকে কেন্দ্র করে সবাই একত্রিত হচ্ছিল। এটা একটা সম্ভাবনার প্রশ্ন, বামেদের কি বাংলায় কোনো সোনাম ওয়াংচুক প্রয়োজন পড়বে? দেখুন, সময়ের দাবিতে সোনাম ওয়াংচু থেকে শুরু করে শর্মিলা চানুরা তৈরি হন। আমরা ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার নাম আমরা কেউ জানতাম না কয়েকদিন আগে পর্যন্ত। আরজি করের আন্দোলনের গর্ভ থেকে ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার মতো একজন তরুণ, একজন সমাজের সুসন্তান, তার সাথে পরিচিত হতে পেরেছি আমরা। সুতরাং যখন সময়ের দাবিতে একটা কেন 100টা সোনাম বংশু, 100টা আশফাকুল্লাহ নাইয়া, 100 জন শর্মিলা চানু বাংলায় 100 বার তৈরি হবেন। সিজেপির সঙ্গে মমতা আছেন, তিনি বলেছেন, আবার আপনাদের মিছিলে সিজেপি আছে, তাহলে কি এটাকে বাম তৃণমূলের মিলন হিসেবে ধরতে হবে? সিজেপির সঙ্গে মমতা আছে, কিন্তু মমতার সঙ্গে তো কেউ নেই। মমতার সঙ্গে তো ওনার দলের এমএলএ এমপিগুলো নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বলেন। দেখুন, একটা কি হয়, মিছিলে সবাইকে ডাকা হচ্ছে, কে ওখানে চলে আসবে না আসবে তার উপর তো কারো নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমার খুব কৌতূহল ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি নাকি সেই সোমবার দিল্লিতে গিয়ে সিজেপির ধর্নায় যোগ দেবেন, তারপরে তো ধর্নায় উঠে গেল শনিবার। যাকগে, আমার খুব জানার ইচ্ছে ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্লজ্জ আমরা জানতাম, কিন্তু উনি কি এতটা নির্লজ্জ যে উনি সত্যি দিল্লিতে গিয়ে ঐশী ঘোষের সামনে দাঁড়াবেন নিজেকে বিজেপি বিরোধী পরিচয় দিয়ে? কেন না, কথাটা বলছি আমি, জেএনইউ তো আপনাদের মনে থাকবে কয়েক বছর আগে যখন আরএসএসের গুন্ডাদের হাতে ঐশীর মার খেয়ে ঐশীর কপালটা ফেটে গেছিলো, মাথা ফেটে গেছিলো, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দাঁড়িয়ে, আর বাংলার একটা মেয়ে, বাংলার বর্ধমানের একটা মেয়ে, সে দিল্লিতে গিয়ে জেএনইউ ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে, ওখানে আরএসএসের সঙ্গে লড়াই করতে গিয়ে আরএসএসের হাতে আক্রান্ত হয়ে তার লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐশী ওনার সন্তান সম, তার সম্পর্কে এখানে দাঁড়িয়ে বললেন ভারী তো মাথায় একটা দাগ হয়েছে, তার জন্য আবার বেশি নাটক হচ্ছে। সেই ঐশী সিজেপির প্রোটেস্টে ওখানে অনশন করছিল। আমার খুব জানার কৌতূহল ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে, কোন পোড়া মুখে ঐশীর সামনে গিয়ে দাঁড়ান। আমার দুর্ভাগ্য, আমাদের এটা দুর্ভাগ্য যে বেহায়াপনার ওই যাত্রাপালাটা আমরা দেখার সুযোগ পেলাম না একটির জন্য। মিছিল নগরী কলকাতা, বামেদের এত দীর্ঘ আন্দোলনের ইতিহাস, সেখানেই এসে কেমন এই আন্দোলনটা খেই হারিয়ে ফেললো, এত ঘটনা, দৃষ্টিভঙ্গি বদলে গেল এই কলকাতাতে এসে। দেখুন, কোনো খেই হারায়নি, কোনো কিছু হয়নি। তবে একটা কথা বলতে পারি, কলকাতার আন্দোলনে একটা অত্যন্ত অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এবং অনভিপ্রেত কথাটা খুব হয়তো কিছু ক্ষেত্রে মেকিও শোনাবে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। একটা অত্যন্ত অন্যায় ঘটনা ঘটেছে, তা হচ্ছে বেশ কয়েকজন ফিল্ড রিপোর্টার, সাংবাদিক, তাদের গায়ে হাত তোলা হয়েছে, যা কোনো মতে কাঙ্ক্ষিত নয়, কোনো মতে সমর্থনযোগ্য নয়। আমরা বরাবর এটা বলি এবং আমাদের এই নিয়ে বলতে কোনো দ্বিধা নেই যে গত 10-15 বছর ধরে মোদি জামানায় কর্পোরেট মিডিয়ার একটা বড় অংশের আমরা যে ভূমিকা দেখেছি, তাতে কর্পোরেট মিডিয়ার প্রতি মানুষের ভরসা উঠে গেছে, বহু ক্ষেত্রে ক্ষোভ তৈরি হচ্ছে, সব সত্যি। কিন্তু আবার এই দিল্লির এই যন্তর মন্তরের এই সিজেপির আন্দোলন, এটা আমাদেরকে আর একটা দিকও দেখিয়েছে যে কর্পোরেট মিডিয়ার কোনো ভূমিকার যদি আমার সমালোচনা করার থাকে, আমার যদি সেই দরকার থাকে, তাহলে সেই সমালোচনাটাও ব্যঙ্গের মাধ্যমে, বিদ্রুপের মাধ্যমে অত্যন্ত ক্রিয়েটিভভাবে উপস্থিত করা যায়, অত্যন্ত সৃজনশীলভাবে উপস্থিত করা যায়। তার জন্য কোনো ফিল্ড রিপোর্টারের গায়ে হাত তোলার মতো নোংরামি করার দরকার পড়ে না। এখানে যারা এই কাজটা করেছে তারা অত্যন্ত অন্যায় করেছে, অত্যন্ত অপরাধ করেছে। এই নিয়ে আমাদের পার্টির বক্তব্য খুব পরিষ্কার এবং আমরা চাই এরা প্রত্যেকে চিহ্নিত হোক। কারণ এটা আপনারাও জানেন, আপনারা বহু এসএফআইয়ের মিটিং মিছিল, ডিওয়াইএফআইয়ের মিটিং মিছিল, সিআইটিউর প্রোগ্রাম, সিপিআইএমের প্রোগ্রাম, হ্যাঁ, কি অন্যান্য বামপন্থী দলের প্রোগ্রাম আপনারা কভার করেছেন, ভবিষ্যতেও করবেন। কোনো দিন আপনাদেরকে কখনো এই পরিস্থিতির সামনে পড়তে হয়নি, কেউ কল্পনাও করতে পারেনি, আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কও নয়। এক্ষেত্রে কেন এই ঘটনা ঘটলো, কিছু লোক, তাদের মধ্যে একজনের ছবি দেখছি ববি হাকিমের সঙ্গে, এই ধরনের কারা, এরা কি বৃত্তান্ত, কি করতে এসছিল, এদেরকে পাঠানো হয়েছিল কি না,
এগুলো আপনাদের থেকে বেশি এটা আমাদের জন্য জানা দরকার, যাতে করে কিনা এই ধরনের ঘটনা কেউ আর রিপিট করতে না পারে। আমাদেরও কোনো একটা 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 কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোনো একটা পবিত্র একটা রাজনৈতিক একটা দাবিকে সামনে রেখে লড়াই হচ্ছে, সেখানে এই ধরনের দু চারটে বেনজল ঢুকে গিয়ে এমন একটা ঘটনা ঘটালো যে মূল আন্দোলন থেকে সরে গিয়ে ওইটাই আজকে আলোচনার বিষয় হয়ে গেল। সেটাও যেন না হয়, এইটা দেখাটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি। সুতরাং এটাকে আমরা কোনো মতেই ছোটো করে দেখছি না। তার পাশাপাশি এইটাও বলছি, গদি মিডিয়ারও একটা বড় অংশের যে ভূমিকা আমরা এই সময়কালের মধ্যে দেখেছি তা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে। আমরা এই বাংলাতেও, আমি গোটা দেশের ক্ষেত্রে সত্যি এই বাংলা সংবাদ মাধ্যমে, যে বাংলা সংবাদ মাধ্যমকে নিয়ে আমাদের প্রত্যেকের গর্ব আছে, আমি জানি না এটা আপনারা রাখতে পারবেন কিনা এই কথাগুলো, কিন্তু বাংলার যে সংবাদ মাধ্যমকে নিয়ে আমরা প্রত্যেকের আমাদের গর্ব আছে, সব কিছু আছে, সেই সংবাদ মাধ্যমকে আমরা এও দেখেছি, বাংলার আমি স্পেসিফিক্যালি নাম করে বলতে পারি 3টে চ্যানেলকে, তারা বাংলাদেশের জামাতে ইসলামীর নাম করে একটা এআই জেনারেটেড ইমেজ তৈরি করে তাদের চ্যানেলে খবর করেছে যে সিজেপির আন্দোলনকে নাকি বাংলাদেশের জামাত থেকে সমর্থন করা হচ্ছে। জামাত মানে এই স্তরে নেমেছে সাংবাদিকতার নোংরামি। তারা এখন আবার এসএফআই প্রেস কনফারেন্সের ভিডিওর ফ্যাক্ট চেক করছে। আরে ভাই, তোমরা তোমাদের চ্যানেলে যে জামাতে ইসলামীর নামে ফেক চিঠি দেখিয়েছিলে তার ফ্যাক্ট চেকটা কে করবে? এই ঘটনা ঘটেছে যেখানে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ফরেন ফান্ডিংয়ের কোনো গল্প নেই, এখানে কোনো ফরেন ফান্ডিংয়ের কোনো তথ্য নেই আমাদের কাছে। সেখানে তথাকথিত কিছু চ্যানেলের সাংবাদিক তারা ভর সন্ধ্যাবেলা বসে প্রাইম টাইম শো করে যাচ্ছেন যে বিদেশ থেকে নাকি কোটি কোটি টাকা আসছে সিজেপির আন্দোলনকে ফান্ড করার জন্য, সো অন অ্যান্ড সো ফোর্থ। আমি উদাহরণ দিয়ে যেতে পারি। সুতরাং এই ভূমিকাগুলোতেও আমরা ব্যথিত। এই আমরা দেখছি একজন বাংলার একজন সাংবাদিক দিলীপ ঘোষকে এমন প্রশ্ন করছেন যে দিলীপদা, দেশ ভাঙা চক্রান্ত চলছে, সরকার খুব সহনশীলতা দেখিয়েছে, কিন্তু কদিন বরদাস্ত করা হবে। আমার মনে হচ্ছিল দেখতে দেখতে যে মিডিয়ার বুমটা দিলীপ ঘোষের হাতে থাকা উচিত, আর বিজেপির নেতা হিসেবে ওই সাংবাদিকের ইন্টারভিউ দেওয়া উচিত। রোল রিভার্সাল হয়ে গেছে। দিলীপ ঘোষের কাজটা দিলীপ ঘোষের থেকে ভালো এই এই হচ্ছে দালালি করা সাংবাদিক করে দিচ্ছে। সুতরাং এই ঘটনাগুলো আমরা দেখেছি তথাকথিত কিছু সাংবাদিক, বড় বড় বাংলার এই এডিটার, ডেপুটি এডিটার র্যাঙ্কের কিছু লোকজন, তারা এদিকে তাদের চ্যানেল উঠে যাচ্ছে তারা জয়েন করার পরে, সেই দিকে খেয়াল নেই। এদিকে তৃণমূল জমানায় 4 মে দুপুর 12টা পর্যন্ত মমতা অভিষেকের দালালি করে গেছে। অভিষেকের প্রেস কনফারেন্সে গিয়ে বসে থাকতো, আর মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ির ওপর সাদা জ্যাকেট পরলে কি স্মার্ট লাগে মমতা ব্যানার্জিকে, তাই নিয়ে তেল মারতো। দুপুর 12টার পর থেকে তারা আবার হঠাৎ করে বিরাট বিজেপির লাইনে জাতীয়তাবাদী হয়ে গেছে। এমন চ্যানেলে, যে চ্যানেলে যোগ দিচ্ছে সেই চ্যানেল উঠে যাচ্ছে, তাই নিয়ে হুঁশ নেই। এদিকে তারা বিজেপির হয়ে দালালি করে যাচ্ছে, এইগুলো আমরা দেখেছি। সুতরাং কিন্তু তারপরেও আমি বলছি যে আমাদের এখানে ভূমিকাটা হওয়া উচিত এইগুলোকে অত্যন্ত ক্রিয়েটিভভাবে, আর আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এটা করা সম্ভব। প্রত্যেকের হাতে একটা ক্যামেরা ফোন আছে, প্রত্যেকের ফেসবুক প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম আছে। আজকের দিনে এটা করা সম্ভব, এই বিষয়গুলোকে ক্রিয়েটিভভাবে মানুষের সামনে উপস্থিত করা। তা না করে যেভাবে আজকে গায়ে হাত তোলা হয়েছে ফিল্ড রিপোর্টারদের ওপর, তা অত্যন্ত নিন্দাজনক, লজ্জাজনক, এবং এইগুলো করার ফলে আমাদের সামগ্রিক লড়াই কলুষিত হচ্ছে। এটাকে বরদাস্ত করা যায় না। শেষ প্রশ্ন, ইস্যু ভিত্তিক ক্ষেত্রে যুব প্রজন্ম একজোট হতে পারছে, কিন্তু সেই আন্দোলনের ধারাবাহিকতা আর চোখে পড়ছে না। এক্ষেত্রে কি মনে হয় আগামী প্রজন্মের ভূমিকা কি হওয়া উচিত? দেখুন, একটা কথা বলি, তথাকথিত অরাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক দলের বাইরে গিয়ে এই ধরনের যে ব্যানারলেস মুভমেন্টগুলো হয়, তার এটা একটা প্রশ্ন বা একটা সমালোচনার দিক, বা বলতে পারেন একটা অবজারভেশন আমাদের সবসময় থেকেছে, এটা যে এই আন্দোলনগুলো একটা সময় পরে সাস্টেন করে না। কিন্তু তা দিয়ে এই সত্যিটা মিথ্যে হয়ে যায় না যে এই আন্দোলনগুলো দেখিয়ে দেয় তথাকথিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকের বাইরেও সাধারণ মানুষের একটা বড় অংশ কীভাবে ক্ষুব্ধ। আরজি করের আন্দোলনকে নিয়েও কিন্তু একটা সময় পরে আমরা বলেছিলাম, আক্ষেপ করেছিলাম যে 1.5 মাস পরে, 2 মাস পরে আরজি করের আন্দোলনটা সেই জায়গায় থাকলো না। তারপরে যখন সঞ্জয় রায় ছাড়া বাকিরা ছাড়া পেয়ে গেল, বেঁচে গেল, কিন্তু আরজি কর নিয়ে সবাই কথা বলা বন্ধ করে দিয়েছে। এই অভিজ্ঞতা আমাদের হয়েছে যে 2024 সালের অগস্ট মাসের রাত দখলে, কি সেপ্টেম্বর মাসের 5 তারিখ রাত দখলে যেভাবে গোটা বাংলা ভেঙে পড়েছিল, যখন সেপ্টেম্বরের এন্ডে অক্টোবরে গিয়ে পুজোর সময়, পুজোর পরে আবার হয়েছে, তখন আর সেই জমায়েত হয়নি। তখন ওই প্রশ্নটা উঠেছিল যেটা সাস্টেন করলো না আন্দোলনটা। কিন্তু 1.5 বছর পরে যখন বিধানসভার ভোট এলো, তখন কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল আরজি কর আন্দোলনে যে মানুষেরা রাস্তায় নেমেছিলেন তাদের প্রত্যেকের বুকের মধ্যে কিন্তু আরজি করের স্লোগানগুলো বেঁচেছিল। আবার আমি আপনাকে বলছি, 2012 সালে যখন দিল্লিতে, বা 2013 জানুয়ারিতে যখন দিল্লিতে নির্ভয়ার ঘটনার পরে যখন ওই প্রতিবাদ হয়েছিল, এই প্রোটেস্ট হয়েছিল, একটা সময় পরে তো সেই প্রোটেস্টটা কিন্তু তারপরে বন্ধ হয়ে যায়। বা আন্না হাজারের মুভমেন্টের তার আগে হয়েছিল, আন্না হাজারের মুভমেন্ট একটা সময় উঠে যায়। কিন্তু এই লড়াইগুলোর মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে তৎকালীন সরকারের প্রতি যে একটা রিজেকশন তৈরি হয়েছিল, প্রত্যাখ্যান তৈরি হয়েছিল, তা কিন্তু 2014 সালের লোকসভা ভোটে আমরা দেখতে পাই। সুতরাং আন্দোলনের ভিড় আপনি প্রত্যেকদিন রাস্তায় দেখতে না পারেন, কিন্তু আন্দোলনকারী এবং বৃহত্তর সমাজের মানুষের বুকে কিন্তু যে মতামত তৈরি হয়েছে মানুষের মস্তিষ্কে এবং মানুষের হৃদয়ে, সেই মতামতটা কিন্তু
থাকছে এবং তার কিন্তু রিফ্লেকশন ভোটে হবে বলেই আমাদের ধারণা, ও ইতিহাস আমাদেরকে তাই বা অভিজ্ঞতা আমাদের তাই শিখিয়েছে।